ভোটের পর বাংলাদেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাইলেন তারেক রহমান। সুষ্ঠু পরিবেশ থাকায় পর্যবেক্ষক পাঠাচ্ছে সংস্থাটি। ওসমান হাদি হত্যায় ফয়সাল সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র। কাউন্সিলর ও যুবলীগ নেতা বাপ্পির নির্দেশেই খুন, জানালো ডিবি। প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনেও আপিল। পোস্টাল ব্যালটে নিবন্ধন 15 লাখ। লুটের অস্ত্র গুলি উদ্ধার না হওয়ায় উদ্বেগ। অভিযোগ পাল্টা অভিযোগের মাধ্যমে শেষ হলো প্রথম যকসু ভোট। এখন চলছে গণনা। ভোট পড়েছে 65% বেশি। বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে আশঙ্কাজনক হারে কমেছে মাছ, বেড়েছে জেলিফিশ। গভীরে প্লাস্টিকের অস্তিত্ব, 25 বিজ্ঞানীর গবেষণা। মুস্তাফিজ, আইপিএল ও বিশ্বকাপ ইস্যুতে ঢাকা দিল্লি বাণিজ্যে প্রভাব পড়বে না। সম্পর্কের অবনতি চায় না সরকার। নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সন্ধ্যায় তারেক রহমানের সাথে ইইউ প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানান, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ থাকায় পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তিনি আশা করেছেন, তাদেরকে অনুরোধও করেছেন যে আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়নের যেন আরও বেশি সহযোগিতা করে। তারা বলেছেন যে তারা আরও বড়ভাবে সহযোগিতা নিয়ে তারা আগামী দিনে বাংলাদেশের পাশে দাঁড়াবে। গত কয়েকটা নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়ন কোনো পর্যবেক্ষক পাঠায় নাই। এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে, এটা ধারণা করেই ইউরোপিয়ান ইউনিয়ন এবার একটা বড় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। কাজেই আমরা মনে করি যে এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থনই ব্যক্ত হয়েছে। ঢাকা 17 আসনের নেতাকর্মী সহ দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে বিভিন্ন সহযোগী সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন সামনে রেখে এই ধারাবাহিক বৈঠকে নেতাকর্মীদের দিয়েছেন বেশ কিছু নির্দেশনা। আসন্ন নির্বাচন ও দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে দিনভর ব্যস্ত সময় কাটান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বেলা 11টায় বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন তিনি। এরপর ধারাবাহিক বৈঠকে মিলিত হন দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে। ঢাকা 17 আসনের সাংগঠনিক অবস্থা পর্যালোচনার পাশাপাশি দিয়েছেন জরুরি কিছু নির্দেশনা। 22 থেকে যে নির্বাচন প্রচারণা যখন শুরু হয়ে যাবে তখন উনি আর সাংগঠনিক কাজ করার মতো পরিস্থিতি থাকবে না। ওনার মনে ইচ্ছা আছে খুব যে এখানকার প্রত্যেকটা যারা আছে আমাদের কর্মী তাদের সাথে দেখা করা, কারণ উনি এখান থেকে নির্বাচন করতেছে। বৈঠকে অংশ নেয়া নেতারা জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুব উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তারেক রহমান। এই 17 আসনের ভোটারদের কি কি সমস্যা, এই নেতাকর্মীরা যে ক্যাম্পেইন করার পরে কি কি সমস্যাগুলো ভোটাররা বলেছেন সেগুলো মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেগুলো লিখে নিয়েছেন, এবং দলের পক্ষ থেকে 17 আসনের ভোটারদেরকে কি কি প্রতিশ্রুতি দেওয়া হবে, বিশেষ করে যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই নির্বাচন করছেন সেটির বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন। এটা সাংগঠনিক আলোচনা মূলত এখন হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা সাংগঠনিকভাবে নিজেদেরকে শক্তিশালী করে আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্যই আমাদের সংগঠন ভিত্তিক আলোচনা হচ্ছে। সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যে রাজনীতি চাচ্ছেন, বাংলাদেশের মানবিক রাজনীতি। আর বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনা আসন্ন ত্রয়োদশ নির্বাচনে দলকে কাঙ্ক্ষিত ফলাফলের দিকে নিয়ে যাবে। সংগঠনকে গতিশীল করা, সংগঠনে কোথাও কোনো দুর্বলতা থাকলে সেগুলোকে ঠিক করা, সংগঠনকে শক্তিশালী করার জন্য চলমান যে আলোচনা সেগুলো আলোচনা, এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমান আমাদের কি করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। দলের সাংগঠনিক কাঠামো গতিশীল করতে এ বৈঠক চলমান থাকবে বলে জানা গেছে। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনা ও নির্দেশে ওসমান হাদিকে হত্যা করা হয়। একথা জানিয়ে ডিবি পুলিশ বলছে, হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা করা হয়েছে। ডিবির তদন্তে শুটার ফয়সাল সহ 17 জন হাদি হত্যায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাই এই 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে বলে জানায় গোয়েন্দা পুলিশ।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যা মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার হাদীর উপর গুলিবর্ষণকারী হিসেবে চিহ্নিত ফয়সাল করিম সহ ১৭ জনকে অভিযুক্ত করে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দেয়া হয়। বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। হাদী হত্যাকাণ্ড নিয়ে ডিবির তদন্তে উঠে আসে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্ন ধারার রাজনীতির সূচনা করেছিলেন হাদী। বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কার্যকলাপ সম্পর্কে তিনি সমালোচনামূলক জোরালো বক্তব্য দেন। তার বক্তব্যে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি এই নৃশংস হত্যাকাণ্ডের নির্দেশদাতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করেন। তার এই বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে তার সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদী ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগপত্র দেয়া ১৭ জনের মধ্যে ১১ জন গ্রেপ্তার এবং ৬ জন পলাতক। পলাতকরা হলেন শুটার ফয়সাল, মোটরসাইকেল চালক আলমগীর, যুবলীগ নেতা বাপ্পি, ফয়সালকে পালাতে সহায়তাকারী ফিলিপ, ফয়সালের বোন জেসমিন ও বোনজামাই মুক্তি মাহমুদ। আর শুটার ফয়সাল করিমের ভিডিও বার্তাগুলো সঠিক বলে ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে ডিবি। উনি আসামি, উনি হয়তো ওনার ক্লিপটা নিতেই পারে। আমরা সে সমস্ত ভিডিও বার্তা নিয়ে যেটা ফরেনসিক করানো হতো এটা আমরা করছি, প্রাথমিক কার্যকরী করেছি। উনি আসামি, বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আমাদের যে তদন্ত তথ্য প্রমাণ যেটা আমরা পেয়েছি এটা আমরা নিশ্চিত হয়ে আমরা এই অভিযোগপত্র রাখি। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর জুমার নামাজের পর পুরানো পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদীকে মোটরসাইকেল থেকে মাথা বরাবর গুলি করা হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদী। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনে জমা পড়েছে ১২২টি আপিল। তবে শুধু মনোনয়নের বৈধতা ফিরে পেতেই নয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বৈধ হওয়া মনোনয়নপত্র বাতিল চেয়েও আপিল করেছেন অনেকে। সকাল থেকে নির্বাচন কমিশনে এসে প্রার্থীরা আপিলের আবেদন জমা দিয়েছেন। ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত চলবে আপিল দায়েরের কাজ। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে নিষ্পত্তির কাজ। আয়কর প্রদান, মামলা, দ্বৈত নাগরিকত্ব সহ বিভিন্ন কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তাদের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনে আপিল করছেন। তীব্র শীতের কারণে মঙ্গলবার সকালে আপিল করা প্রার্থীদের আনাগোনা কিছুটা কম থাকলেও বাড়তে থাকে বেলা বাড়ার সাথে। মনোনয়ন বাতিল করায় ক্ষোভ জানান তারা। কর বকেয়ার ভুল তথ্যের কারণে আমার মনোনয়নপত্র বাতিল করেছে এবং আমি সেটা আপগ্রেড ইনফরমেশন নিয়ে আমরা ডকুমেন্ট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্তৃক আমরা কাগজপত্র এনে আমরা মনোনয়নের যে আর কি আপিলের যে কাগজপত্র সকল কিছু নিয়ে আমরা দাখিল করলাম। ওনারা ভাবছে যে পরে করলে বোধহয় হবে, তো পরে তো আর করার সুযোগ দেয়নি। যেদিন বাছাই হয়েছে সেদিন আমাদেরকে বাতিল করা হয়েছে। সুশৃঙ্খলভাবে আপিলের জন্য অঞ্চলভিত্তিক 10টি বুথ বসানো হয়েছে নির্বাচন ভবনে। আবেদন করা যাবে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল নিষ্পত্তির কাজ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩,৪০৬টি মনোনয়নপত্র তোলা হয়েছিল, আর জমা দেন ২,৫৬৮ জন। এর মধ্যে বৈধ প্রার্থী ১,৮৪২ জন। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ। থানা থেকে লুট হওয়া ১৫% অস্ত্র ও ৩০% গুলি এখনও উদ্ধার হয়নি। এগুলো উদ্ধার করতে পারলে জনমনে আস্থা ফিরবে। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের বৈঠকে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি নির্বাচন অনুষ্ঠানের সাথে যারা সম্পর্কিত আছেন তারাও যদি কোনো ধরনের ভায়োলেশনে লিপ্ত থাকেন সেটাও ইনকোয়ারি করে দেবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাজগুলো অনেকটা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মতোই, তারা মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে বিচার কার্য করতে পারবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ ও দেশের বাইরে থেকে অ্যাপে নিবন্ধন করেছেন ১৫,৩৩,৬৮২ জন। এর মধ্যে দেশের ভেতরে থেকেই নিবন্ধন করেছেন ৭,৬১,১৪০ জন। সোমবার রাত ১২টায় নিবন্ধনের সময়সীমা শেষ হয়। নির্বাচন কমিশন জানায়, নিবন্ধন করাদের মধ্যে সরকারি চাকরিজীবী ৫,৭৫,২০০ জন।
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত 1,69,642 জন, আনসার ভিডিপির 10,010 জন আর কারাগার থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন 6,283 জন। আর প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন, যার সংখ্যা 2,39,186 জন। 123টি দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেন। মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষেত্রে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব লক্ষ্য করা গেছে। আপিলে বড় দলের প্রতি দুর্বলতা দেখা গেলে জনগণকে প্রতারিত করলে আবারও রাজপথে নামবে এনসিপি। মঙ্গলবার আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপির মুখপাত্র নির্বাচন পরিচালনা কমিটি প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার দাবি জানিয়ে ইসির কাছে আবেদন করেছে এনসিপি। এদিন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব আতাউর রহমান অভিযোগ করেন, কয়েকটি রাজনৈতিক দল ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে, এনজিওদের দিয়ে জরিপের মাধ্যমে মিডিয়া নতুন ফ্যাসিবাদ তৈরি করছে। লুঠা অস্ত্র উদ্ধারেও আহ্বান জানান তিনি। একটি নির্দিষ্ট দলের প্রতি, একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি প্রশাসনের এক ধরনের একতরফা এবং পক্ষপাতিত্বের পরিচয় আমরা দেখেছি। আমাদের কথা হলো, যদি যৌক্তিক কোনো কারণ থাকে, যেমন ঋণ খেলাফি যদি থাকে অথবা কোনো মামলা থাকে যেটা তথ্য গোপন করা হয়েছে যদি এমন থাকে, অথবা সম্পদের তথ্য যদি গোপন থাকে, এই জাতীয় যদি কোনো বিষয় থাকে, এটা যৌক্তিকতা আছে। নির্বাচন ব্যবস্থায় কর্তৃত্ববাদী চর্চা অব্যাহত রেখে বিদেশি পর্যবেক্ষকদের থাকা খাওয়ার ব্যয়ভার বহনের যে সিদ্ধান্ত কমিশন নিয়েছে তা অপরিণামদর্শী, বৈষম্যমূলক ও নিরপেক্ষ পর্যবেক্ষণ পরিপন্থী, এমন মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বৃদ্ধির ঠুনকো যুক্তিতে বিদেশি পর্যবেক্ষকদের থাকা খাওয়ার খরচ বহনের ইসির এই সিদ্ধান্ত হিতে বিপরীত হতে বাধ্য। বিদেশি পর্যবেক্ষকদের থাকা খাওয়ার খরচ বহন করতে পারলে দেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রেও একই ব্যবস্থা কেন প্রযোজ্য হবে না, এমন প্রশ্নও রাখেন তিনি। উৎসব মুখর পরিবেশে শেষ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গ্রহণ প্রক্রিয়া। প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরা, যদিও প্রার্থীরা দিলেন নানাবিধ অভিযোগ। এদিকে নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 65% ও হল সংসদে 77% ভোট কাস্টিংয়ের কথা জানান নির্বাচন কমিশনার। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 2 দশক পর অনুষ্ঠিত হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসুর নির্বাচন। উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় ভোট গ্রহণ। সকাল 9টায় শুরু হয়ে বিকেল 4:15টায় শেষ হয় ভোট গ্রহণ। এরপর একে একে কেন্দ্রগুলো থেকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে আসতে শুরু করে ব্যালট বাক্স। সুষ্ঠুভাবে ফলাফল প্রকাশের প্রত্যাশা নির্বাচন কমিশনের। ক্যাম্পাসের বাইরে কিছু ঘটনা ঘটছে, সেই রকম ঘটনা ভিতরে কোথাও ঘটেনি। আমাদের ভেতরে সবকিছুই আমরা দেখলাম উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, সকলে অংশগ্রহণ করছে। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানালেন, স্বপ্নের ক্যাম্পাস গড়বেন প্রার্থীরা, এমনটাই প্রত্যাশা। এমন প্রার্থী চাই যারা আসলে এই সমস্যাগুলো দেখবে এবং আমরা সেই প্রার্থীদেরকেই আসলে নির্বাচিত হতে দেখতে চাই। আমাদের আবাসন সংকট তো আছেই, যাতায়াতেই আমাদের অনেক টাইম চলে যায়। ছাত্রদল, ছাত্র শিবির, বাম দল ও ছাত্র শক্তি 4 প্যানেলের মধ্যে হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বিতা। একে অন্যের দিকে অভিযোগের তীর প্রার্থীদের। জবিয়ান ঐক্য নামে যে প্যানেলটা আছে, সেই প্যানেলের টোকেন নাম্বার ভোট কেন্দ্রে আছে, শুধু সেই প্যানেল, এবং যারা দায়িত্বরত আছেন তারা ওই প্যানেলের টোকেন ছাড়া অন্য কোনো টোকেন থাকলে তারা তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। টোকেন নাম্বার ক্যাম্পাসের ভিতরে ঢুকবে না। এখানে তারা আমাদের যে ভাইরা স্লিপ দিচ্ছিলেন, একাধিক ভাই বোনদেরকে হেনস্থা করা, আমাদের নারী শিক্ষার্থীদেরকে হেনস্থা করা সহ ওখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে। ফিজিক্স ডিপার্টমেন্টে এখানে যে ছাত্র সংসদ ছাত্র দলের পোলিং এজেন্ট ছিল, সে শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করছে ভোট দেওয়ার জন্য। 39টি কেন্দ্রে 178টি বুথে সম্পন্ন হয় ভোট গ্রহণ। কেন্দ্রীয় সংসদের 21 পদে লড়ছেন মোট 158 জন। হল সংসদের 13 পদের বিপরীতে প্রার্থী 33 জন। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। 2 দশক পর অনুষ্ঠিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জকসু নির্বাচন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, ভোট গণনার এখন কি অবস্থা সে বিষয়ে জানাবেন আমাদের। তন্নি, যদি বলি এখনকার অবস্থা, অর্থাৎ এই মুহূর্তে যেটি হচ্ছে, ভোট গ্রহণ কিন্তু শেষ হয়েছে 4টা 4:15টার মধ্যেই। তবে এখন প্রায় 5 ঘন্টা হয়ে গেলেও
গণনার যে আনুষ্ঠানিক ঘোষণাটি সেটা কিন্তু আসেনি, অর্থাৎ তারা সন্ধ্যা থেকে কিন্তু ভোট গণনার কথাটি তারা বলেই যাচ্ছে, তবে বেশ কয়েকবার কিন্তু সেটি স্থগিত হয়েছে, আবার গণনা হচ্ছে। প্রাথমিকভাবে যে বিষয়টি এই মুহূর্তে রয়েছে যদি বলি যে আসলে যান্ত্রিক ত্রুটির কারণে তাদের যে ভোট গণনার প্রক্রিয়াটি, তারা বলছে ভোট গণনা অন প্রসেস আছে, তবে আমরা দেখতে পাচ্ছি বিশেষ সূত্রে জানতে পেরেছি অনেকে বলছে এই বিষয়টি যে ভোট গণনা চলছে না। তবে এদিক থেকে নির্বাচন কমিশন থেকে যারা ছিলেন তারা বলছিলেন যে বিশেষ করে যে যান্ত্রিক ত্রুটি রয়েছে, অর্থাৎ ওএমআর যেই মেশিনের মাধ্যমে তারা ভোট গণনা করবে সেই মেশিনটির বেশ কিছু অসঙ্গতি নিয়ে তারা কাজ করছে। তবে স্বাভাবিকভাবেই সারা দিনব্যাপী কিন্তু বেশ আনন্দের সাথে আজ ভোট গ্রহণ হয়েছে। এমনকি শিক্ষার্থীদের প্রত্যাশা যেটি ছিল, শিক্ষার্থীরা যাদের চাওয়া পাওয়া যেটি আছে, কিছু পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও সকলেই চাচ্ছে যে গণতান্ত্রিকভাবে এবং সুষ্ঠুভাবে যাতে একটি ফলাফল আসে। যেহেতু আমরা দীর্ঘদিন ধরে কিন্তু জানি তন্নি যে আসলে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট থেকে শুরু করে ক্যান্টিন ব্যবস্থা থেকে শুরু করে নানাবিধ কিন্তু বেশ কিছু সমস্যা শিক্ষার্থীরা আসলে মুখোমুখি হয়। তবে এবছর এই যে প্রথমবারের মতো প্রতিষ্ঠার প্রায় 20 বছর পর যেই ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, সেটিতে আসলে শিক্ষার্থীদের প্রত্যাশা এমনটি যে সকল ধরনের সমস্যার হয়তোবা অবসান ঘটবে এবং যারা নেতৃত্ব দিবে তারা হয়তোবা সেই সমস্যাগুলোকে তুলে ধরবে। তবে আজকে যে ভোট গণনা ভোট গ্রহণ হয়েছে, পরবর্তীতে যে 5 ঘন্টা হয়ে গিয়েছে, তারপরে কিন্তু যেই ভোট গণনার যেই আসলে 39টি যে কেন্দ্রটি ছিল এবং 39টি কেন্দ্রের যেই ডিপার্টমেন্ট ভিত্তিক যেই গণনাটি, সেই গণনার কিন্তু আসলে সবকিছু মিলিয়ে যদি বলি যে সেটি কিন্তু এখনো প্রকাশ করেনি, অর্থাৎ 39টি কেন্দ্রের সমস্ত বুথগুলো থেকে যদি বলি যে ব্যালট বক্স আসলেও যেই স্বাভাবিকভাবে যেই আসলে বক্স অনুযায়ী যে গণনাটি সেটি কিন্তু এখনো তারা আনুষ্ঠানিকভাবে বলেনি। তো আমি জানাচ্ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। হাসিব, আপনাকে ধন্যবাদ। দর্শক আমাদের সহকর্মী হাসিব পান্থ যুক্ত হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 222 শরীয়তপুর 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। এখন আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শরীয়তপুর 2 আসনের জাতীয় পার্টি থেকে মনোনয়ন যিনি পেয়েছেন তিনি। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে জাতীয় পার্টি এই আসনটি থেকে কতটা শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারবে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। শুরুতেই যেতে চাই, আপনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন, সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে? বিএনপি রয়েছে, জামাত রয়েছে, আরও অন্যান্য দল রয়েছে, জাতীয় পার্টি কতটা আসলে এগিয়ে থাকবে বলে মনে করছেন? আসসালামু আলাইকুম। আসলে নির্বাচনের সমীকরণ বোঝা বড় কঠিন। এদেশের প্রত্যেকটা নাগরিক যদি ভোট দিতে পারে, তাকে ভোট কেন্দ্রে যাওয়া হয়, যদি মব সৃষ্টি না করেন, মানুষকে আতঙ্কিত না করেন, মানুষকে যদি ফ্রিডম রাখা হয় যে তার নিজের ভোটটা সে নিজে দিতে পারে, তাহলে আমার মনে হয় এদেশের মানুষ যদি ভোটে যায় তাহলে মানুষ ভালো একজন নেতৃত্ব দেখবে। আমার নড়িয়া সৈয়দপুরে আপনি যে প্রশ্ন করছেন, এই অঞ্চলে 37 বছর আগে কিন্তু আমাদের জাতীয় পার্টির সংসদ সদস্য হিসাবে মরহুম টিএম গিয়াসউদ্দিন ছিলেন এবং তিনি প্রতিমন্ত্রী হয়েছেন। এই দেশে কিন্তু জাতীয় পার্টির অবস্থান শক্তিশালী একটা ঘাঁটি ছিল। এখন কথা হচ্ছে যে বিগত 37 বছরের যে লিডারশিপ শূন্যতা, নেতৃত্বের শূন্যতার কারণে হয়তো ধীরে ধীরে এদেশের মানুষ জাতীয় পার্টিকে ভুলতে শুরু করেছে। আমি সেই জায়গা থেকেই বলবো যে আমার এই নড়িয়ার সন্তান, আমি সখীপুর নড়িয়াতে দীর্ঘদিন যাবৎ রাজনীতির আমি কাজ করে যাচ্ছি। প্রত্যেকটা মানুষের সাথেও আমার একটা ভালোবাসা এবং আন্ডারস্ট্যান্ডিং আছে। আগামী নির্বাচনে আমি বিশ্বাস করি জাতীয় পার্টি এই অঞ্চলে যদি মানুষ ভোট দিতে পারে তাহলে বিপুল ভোটে আমি ইনশাআল্লাহ জয়যুক্ত হব। কি করতে চান এই আসনটির জন্য, আপনার কি ভাবনা রয়েছে? দেখেন, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন নিয়ে আসে। আমার স্বপ্ন হচ্ছে আমরা বাইরের দেশেও আমরা আমাদের সময় কাটিয়ে আসছি। আমি বিদেশ একজন প্রবাসী ছিলাম। আমাদের যে স্বপ্ন, বিদেশের মাটিতে যেই প্রযুক্তি দেখে আসছে, সেই প্রযুক্তি থেকে আমি বলবো এদেশের সবচেয়ে বড় কথা হচ্ছে অবকাঠামো আমাদের অনেক পিছনে। সেটা কি, এদেশে জানেন আমাদের রাস্তাঘাট দেখেন, ব্রিজ দেখেন, স্বাস্থ্যখাত দেখেন,
চিকিৎসার খাত দেখেন এবং মানুষের যে বেকারত্ব, শিক্ষাগত হার, বেকারত্ব হার কিন্তু অত্যন্ত খুবই খারাপ। কেন? আমরা এদেশে 1 লক্ষ প্রবাসী থাকার পরেও এই নড়িয়া এবং শরীয়তপুরের ভিতরে আপনি জানেন 1 লক্ষ প্রবাসী হবে বাইরে থাকে, সে যে দেশে হোক, মিডল ইস্টে হোক, ইউরোপে হোক এবং আমেরিকাতেই হোক। আমরা কিন্তু উন্নত বিশ্বে আশা করি যে আমাদের দেশটা, আমাদের শরীয়তপুর, নড়িয়া এবং সখীপুর একটা সমৃদ্ধশীল শহরে, মডেল টাউনে পরিণত হোক, কিন্তু আমরা বিগত 20 বছর সেটা আমরা দেখতে পাইনি। আমি আগামীতে বিশ্বাস করব এদেশে যদি আমি সেই জনগণের আস্থা বা জনগণের যদি দায়িত্ব আমাকে দেওয়া হয়, ইনশাআল্লাহ আমি এদেশে প্রথম হচ্ছে স্বাস্থ্য খাত কিনে আমি কাজ করব, যেটা আমাদের মূলভূত একটা হাসপাতাল আছে এবং নড়িয়া তো একটা হাসপাতাল হয়েও বন্ধ হয়ে আছে, জানি না কী কারণে। তবে আমি চাই দুটো হাসপাতালেই ভালোভাবে উন্নত মানের চিকিৎসা এদেশের জনগণের মানুষের জন্য করা হোক। আপনি তো দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, জনসম্পৃক্ততা খুব একটা নেই বললেই চলে, তাহলে কিভাবে আসলে আশা করছেন জনগণ আপনাকে বেছে নেবে? আচ্ছা, দেখেন আমরা কিন্তু প্রবাসে থেকেও এদেশের সাথে আমাদের কানেক্টেড কিন্তু আন্তরিক এবং অন্তরের। সেটা কীরকম? আমরা 4 মাস 5 মাস হয়তো বিদেশ থেকে আসছি, তারপরে 6 মাস 5 মাস প্রত্যেকটা বছরই কিন্তু আমরা এদেশে সময় দিয়েছি। এদেশের সেই জন্মলগ্ন থেকেই আমাদের যারা এদেশে যারা দল করতেছি, সেই দল যেই দলেরই হোক, সবার সাথে সবার কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং সবাই চিনে এবং তারা সাধারণ মানুষ চায় এদেশে ভালো নেতৃত্ব আসুক। তা আমি আশাবাদী এই কারণে, কারণ আমাদের ভিতরে যে চেতনা, আমরা এদেশকে যে ভালোবাসি, প্রবাসীরা কিন্তু ভাই ডেফিনেটলি দেশকে ভালোবাসে, এটা আপনিও জানেন। প্রবাসীরা এদেশকে নিষ্কৃমভাবে ভালোবাসে, কারণ এদেশের জন্য যে প্রবাসীদের যে ভূমিকা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদেশে অর্থনৈতিকভাবে যেই ব্যাপক যেই আপনার এই যোগান দিচ্ছে, সেটা কিন্তু এদেশের মানুষ, প্রত্যেকটা মানুষই জানে। আর সেই সাথে বলবো আমাদের এদেশে যে বেকারত্বটা দূর করার জন্য যে অবকাঠামো জিনিসটা তৈরি করা, সেটা হচ্ছে কারিগরি দক্ষতা। সেটা কীরকম? প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যদি আপনি কারিগরি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলেন, ভাষার দিক থেকে, হ্যাঁ, আপনার রেস্টুরেন্টের লাইনে আপনার শেফের দিক থেকে, হাতের যেমন আপনার ইলেকট্রনিক কাজ থেকে, আইটির কাজ থেকে, আপনার এই যে এসিরগুলো যে কাজগুলো, এদেশের মানুষ আমরা বিদেশে গেলে কেন পাই না? কাজের আমাদের চাহিদা, হ্যাঁ চাহিদা আছে, কিন্তু আমাদের দক্ষতার কারণে আমরা মূল্যায়নটা পাচ্ছি না। আমি সেই জায়গাটা আমি কাজ করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে শরীয়তপুর 3 এবং সিলেট 1 আসন, সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের যারা মনোনয়ন পেয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। কোনো সংকট নেই, তারপরেও উদ্দেশ্যমূলকভাবে সিন্ডিকেট করে যারা সিলিন্ডার গ্যাসের দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, একথা জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। আর অর্থ উপদেষ্টা বলেছেন মূল্যস্ফীতি কিছুটা বাড়লেও অর্থনীতিতে তেমন প্রভাব পড়বে না। সচিবালয় ব্রিফিংয়ে এসব কথা বলেন দুই উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে একাধিক ইস্যুতে কথা বলেন একাধিক উপদেষ্টা। তো সেখানে হচ্ছে কি যে সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন, সিলিন্ডারের দাম কারসাজির মাধ্যমে বাড়ানো হয়েছে, তাদের কেউ ছাড় পাবে না। মানে এলপিজি গ্যাস তো আমদানি করে বটলিং করা হয়, সে আমদানি গত মাসের তুলনায় এই তুলনায় বেশি। যে এই দাম যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে। আর অর্থ উপদেষ্টার দাবি, মুদ্রাস্ফীতি কিছুটা বাড়লেও সার্বিক অর্থনীতিতে প্রভাব পড়বে না। হ্যাঁ, সেটা একটু আমরা আজকে দেখেছি, আজকে একটা আলাপ করেছি কি কি কম্পোনেন্টগুলো বেড়েছে, আমরা বলেছি একটু এক্সামিন করে দেখতে, এটা কোন কোন জায়গায় বেড়েছে, করে সংবেদনশীল যেগুলো, সেগুলো আমরা ডেফিনেটলি আমরা এই জন্য কিছু অর্ডার দিলাম, মসুর ডাল এটা সেটা, কারণ বলো তোমার জানান পে কমিশন বাস্তবায়নের কাজ চলছে, তবে বর্তমান সরকারের আমলে হবে কিনা তা অনিশ্চিত। এটা আমি এখন বলবো। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। মুস্তাফিজ, IPL ও T20 বিশ্বকাপ ইস্যুতে ভারতের সাথে বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, দিল্লির সাথে সম্পর্কের অবনতি হোক এটা চায় না সরকার। সচিবালয়ে এসব কথা বলেন উপদেষ্টা। না, আমার দিক থেকে আমি দেখছি না যে এটা আপনার অর্থনৈতিক সাথে যেটা দরকার আমাদের এবং যেটা আমরা একদম রেশনাল ওয়েতে ডিসিশন যেগুলো নিচ্ছি, সেটা অর্থনীতির সাথে আমার মনে হয় না, অ্যাটলিস্ট আমাদের পারচেজের ব্যাপারে এগুলো আমাদের প্রভাব পড়বে।
বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে আশঙ্কাজনক হারে কমেছে মাছ, বেড়ে গেছে জেলিফিশ। সামুদ্রিক মৎস্য সম্পদ ও ইকোসিস্টেমের ওপর এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। 8টি দেশের 25 জন বিজ্ঞানীর সমন্বয়ে এই জরিপে উঠে এসেছে সমুদ্রের গভীর তলদেশে প্লাস্টিক পাওয়ার মতো ভয়াবহ তথ্য। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করার তাগিদ দিয়েছেন। গত বছরের 21শে আগস্ট থেকে 21শে সেপ্টেম্বর 8টি দেশের 25 জন বিজ্ঞানীর সমন্বয়ে জরিপ চালানো হয় বঙ্গোপসাগরে। দলে ছিল বাংলাদেশের 13 সদস্য। মঙ্গলবার সকালে এ সংক্রান্ত কমিটি যমুনার প্রধান উপদেষ্টার কাছে গবেষণা প্রতিবেদন হস্তান্তর করে। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী তুলে ধরেন গবেষণা উপাত্ত। গবেষণায় দেখা গেছে 2018 সালের তুলনায় গভীর সমুদ্রে বড় মাছের পাশাপাশি স্বল্প গভীরতায়ও মাছ কমেছে আশঙ্কাজনক হারে। মারাত্মক হারে বেড়েছে জেলিফিশ। সাগরের 2000 মিটার নিচেও রয়েছে প্লাস্টিকের অস্তিত্ব। গবেষকরা বলছেন জলজ-প্রাণের ভারসাম্যহীনতা এমন হচ্ছে সমুদ্রে। এজন্য আগ্রাসী মাছ শিকারকে দায়ী করছেন তারা। এভাবে চললে বঙ্গোপসাগর মাছশূন্য হয়ে পড়ার শঙ্কা গবেষকদের। আশার খবর হচ্ছে নতুন 65 প্রজাতির জলজ প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে সাগরে। গভীর সমুদ্রে মূল্যবান টুনা মাছ বেড়েছে। সুন্দরবনের নিচে মিলেছে একটি ফিশিং নার্সারি। গভীর সমুদ্রে সোনার ব্যবহার করে টার্গেটেড ফিশিং বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। সুন্দরবনের নিচে পাওয়া ফিশিং নার্সারি সংরক্ষণের পাশাপাশি সমুদ্রে গবেষণা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। এবার জানাবো মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে শীতের গল্প। এই মৌসুমের রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে। তাপমাত্রা নেমে এসেছে 7 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসের আর্দ্রতা ছিল 100%। মাঝারি শৈত্যপ্রবাহ বইছে রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গায়। পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহীর জনজীবন। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাস্তাঘাট ও প্রকৃতি। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। গত দুদিন সূর্যের দেখা মেলেনি। হিম বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ডায়রিয়া আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে এই জেলায়। শয্যা সংকটে অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। চাপ সামলাতে হিমশিম চিকিৎসক ও নার্সরা। মৃদু শৈত্যপ্রবাহ চলছে পঞ্চগড়ে। সর্বনিম্ন তাপমাত্রা 8.6 ডিগ্রি রেকর্ড করা হয়। এমন অবস্থা হচ্ছে যে ভ্যান চালাতে পারছিনি, হ্যান্ডেল ধরতে পারছিনি, ঘাত প্রচুর কাঁপছে আমাদের। 2 দিন থেকে হিমেল হাওয়া শুরু হয়েছে, প্রচণ্ড শীত। সকাল এবং সন্ধ্যার পর থেকে কুয়াশা নেমে আসছে। রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। আইসিসির অনলাইন সভায় বিসিসিআইয়ের এমন প্রস্তাব মানতে নারাজ বিসিবি। 48 ঘন্টা পরও কোনো সিদ্ধান্ত জানায়নি আইসিসি। এদিকে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন হলেও পারফরম্যান্সে তার প্রভাব পড়বে না মনে করেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকা মোহাম্মদ সাইফুদ্দিন। পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে দলের সবাই সেরাটা দিতে প্রস্তুত জানিয়েছেন তানজিম সাকিব। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কঠোর অবস্থানে বিসিবি। নিরাপত্তার ইস্যুর অজুহাত দিয়ে এমন অস্থিরতা তৈরি করেছে বিসিসিআই। বাংলাদেশ ও ভারতে বিশ্বকাপ খেলতে যেতে আপত্তি জানিয়েছে একই কারণে। এই যুক্তি আইসিসিও যুক্তিসঙ্গত মনে করেছে। এমন অবস্থায় বেকায়দায় ভারতীয় ক্রিকেট বোর্ড। চলমান সংকট সমাধানে মধ্যস্থতার চেষ্টায় ব্যস্ত আইসিসি। বিশ্বকাপ খেলতে বিসিবির ভারত না যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন শাহিদ আফ্রিদি। সাবেক পাকিস্তানি ক্রিকেটারের মতে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা শুধু বাংলাদেশ নয়, পুরো ক্রিকেট বিশ্বের জন্যই লজ্জাজনক। আইসিসির শীর্ষ নেতৃত্বে ভারতীয়রা থাকলেও নিরপেক্ষ সিদ্ধান্ত প্রত্যাশা আফ্রিদির। ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় হতে পারে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো। তবে ভেন্যু পরিবর্তন হলেও দলের পারফরমেন্সে কোনো প্রভাব পড়বে না মনে করেন বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকা মোহাম্মদ সাইফুদ্দিন। আমরা আসলে যে কোনো ভেন্যুতে খেলতে সবসময় প্রস্তুত থাকি। যেহেতু আমরা বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার মতো কন্ডিশনে আমরা টি-20 সিরিজ এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে এসেছি, তো আমাদের জন্য আরো অনেক বেশি অ্যাডজাস্ট করতে সুবিধা হবে আশা করি। তারপরে দেখা যাক, আমরা যে কোনো সেটা ইন্ডিয়া হোক বা শ্রীলঙ্কায় হোক আমরা সবসময় প্রস্তুত। আর বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্ট, আমরা সব প্লেয়ারই মুখিয়ে আছি খেলার জন্য, হোয়াট এভার এটা যেখানে হোক। চলমান অস্থিরতা নিয়ে ভাবছে না টাইগাররা। পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চটা দিয়ে লড়তে প্রস্তুত সবাই। প্ল্যানিং এ যদি বলি যে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া উইকেটের মধ্যে খুব একটা ডিফারেন্স না, শুধু প্রেমাদাসা পরে। বাদবাকি শ্রীলঙ্কার যে ভেন্যু আছে ওইগুলো একদম ফ্ল্যাট ট্র্যাক। সো আমি মনে করছি না যে খুব একটা সমস্যা হবে প্ল্যানিং এ। বাংলাদেশ ভারতের ক্রিকেটের সম্পর্কে ছেদ পড়েছে রাজনৈতিক কারণে। অচিরেই প্রতিবেশী দুই দেশের মধ্যস্থতা না হলে দূরত্ব বাড়বে ক্রমশ। মুহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।